আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর ভেক্টর। তো এই ভেক্টর নিয়ে আলোচনা করার পেছনে একটা কারণও আছে, এই টপিকটিকে চুজ করার একটা কারণও আছে যে এই টপিকটা আমাদের ক্লাস 12 লাগে এবং ক্লাস 11 এর বিভিন্ন যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলোতেও লাগে। তো চলো তাহলে শুরু করি। তো ভেক্টর শুরু করার আগে আমাদের কিছু জিনিসের ধারণা নিতে হবে যে ধরো যে কোনো জিনিসকে যখন আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি তখন সেটাকে পরিমাপ করে তারপরে কিনে নিয়ে আসতে হয়। আমরা জানি আগেকার দিনে যখন হচ্ছে প্রাচীনকালে আমাদের কি ছিল, বাটলার প্রথা অর্থাৎ বিনিময় প্রথা ছিল। এই বিনিময় প্রথা কি, কোনো একটা জিনিস দিয়ে তার বদলে আরেকটা জিনিস নেওয়া। তো পরবর্তীতে এইভাবে যখন একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস নিতাম তখন আমরা ওই জিনিসটার সঠিক মাত্রা আমরা পরিমাপ করতে পারতাম না। কারোটা বেশি এবং কারোটা কম, এইভাবে করে তার জিনিসটা সঠিকভাবে তার পরিমাপ হতো না, কোনো জিনিসের সঠিক পরিমাপ করা যেত না এই প্রথার সাহায্যে। পরে আমরা দেখলাম যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের পরিমাপ করতে হয়। যেমন ডে টু ডে লাইফে আমরা যদি দেখি তাহলে সময়কে আমরা সবসময় পরিমাপ করি যে আজকে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা আমাদের পড়তে হবে। বা আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই তাহলে আমাদেরকে দৈর্ঘ্য পরিমাপ করতে হবে যে কতটা দৈর্ঘ্য গেলাম, অথবা ভর পরিমাপ করতে হয় প্রতিদিনই। যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আলু, পটল, বেগুন হেনা তেনাকে কিনতে গেলে আমরা সেটাকে পরিমাপ করে তারপরে কিনে নিয়ে আসি। তো এই যে পরিমাপ, এই পরিমাপটা কিভাবে, তো পরিমাপ জিনিসটা কি, যখন আমরা কোনো ভৌত জিনিসকে পরিমাপ করব সেই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ঠিক আছে, তো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি খুব ভালো কথা। তাহলে এখান থেকে ভেক্টরের সম্পর্ক কি? তো দেখা গেল যে যেই সমস্ত জিনিসকে আমরা পরিমাপ করছি সেই সমস্ত জিনিসের কিছু কিছু জিনিসের শুধুমাত্র মান জানলেই যথেষ্ট। যেমন হচ্ছে আমি যদি 1 কেজি আলু কিনি আর 1 কেজি আলু কিনি, আমি যদি এই আলুটাকে উত্তর মুখে আর এই আলুটাকে দক্ষিণ মুখে কিনি তবুও আমার যে অ্যামাউন্ট আসবে, ভর আসবে, সেটা কিন্তু 2 কেজিই আসবে, তাই না? যদি আমি দেখি যে কোনো একটা জিনিস পরিমাপ করতে গিয়ে শুধুমাত্র মান জানলেই যথেষ্ট, ওর যোগ বা বিয়োগ করাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না, তো সেই রাশিটাকে বলা হলো স্কেলার রাশি। কি বললাম? প্রথমত আমাদের জানতে হবে যে ভৌত রাশি কি। ভৌত রাশি হচ্ছে যাকে যাকে আমরা পরিমাপ করতে পারলাম সেটা হচ্ছে ভৌত রাশি। যেমন দৈর্ঘ্য পরিমাপ করতে পারলাম, ভৌত রাশি। সময় পরিমাপ করতে পারলাম, ভর পরিমাপ করতে পারলাম, কারো কতটা জ্বর এসে সেটা থার্মোমিটার দিয়ে পরিমাপ করলাম, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা। কিন্তু রাগ কি পরিমাপ করা যায়? যে আমি আজকে 2 কিলো রেগেছি বা 5 সেন্টিমিটার রেগেছি, তো তার মানে আমরা এখনো রাগটাকে পরিমাপ করতে পারি না। হ্যাঁ, তার উদ্ধত্তর মাত্রা দেখে বোঝা যায় যে সে কতটা রেগেছে, তবে সেটা এখনো পরিমাপ করা যায় না। তাহলে চলো ফিরে আসি আমাদের টপিকে। আমাদের আজকে টপিক হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তো আমরা দেখব যে ভৌত রাশি, ঠিক আছে, যাকে যাকে পরিমাপ করলাম সবগুলোকেই ভৌত রাশির আন্ডারে রেখে দিলাম। এবার যখন আমরা দেখতে পাচ্ছি যে ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে কিছু কিছু রাশি শুধুমাত্র মান জানলেই যথেষ্ট, আর কোনো কিছু জানার দরকার নেই ওর যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে। তো এরকম কি কি রাশি আছে? যেমন আমি দেখি দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভর, তারপর হচ্ছে সময়, তারপর হচ্ছে কার্য, এই সমস্ত জিনিস, ওয়ার্ক, এই সমস্ত জিনিস কি শুধুমাত্র মান জানলেই যথেষ্ট। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি যে আমি 1 কেজি প্লাস 1 কেজি উত্তর মুখে পরিমাপ করলাম, এটা দক্ষিণ মুখে পরিমাপ করলাম, তো হয়ে গেল 2 কেজি। কোনো ইফেক্টই পড়লো না। আমি উত্তর মুখে মাপি আর দক্ষিণ মুখে দিই, সেটা কোনো ইফেক্ট করলো না। ঠিক আছে, তো এটা হয়ে গেল স্কেলার রাশি। কিন্তু দেখা গেল পরবর্তীতে কিছু কিছু রাশি এমন আছে যাদের শুধু মান জানলে যথেষ্ট নয়, তাদের দিক বা অভিমুখ না জানলে আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ মনে করো এখানে একটা বস্তু আছে যেটাকে দড়ি দিয়ে কেউ 5 নিউটন বল দিয়ে এদিকে টানছে, কেউ 5 নিউটন বল দিয়ে এদিকে টানছে, তাহলে বস্তুটা আলটিমেটলি এখানেই থাকবে। তাহলে 5 নিউটন বল তো দেওয়া হলো, এই 5 নিউটন বলও দেওয়া হলো, তো এখানে যদি যোগ করা যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে, আলটিমেটলি 0 আসছে। কেন? কারণ বস্তুটা তো সরেনি। ঠিক আছে, তাহলে 5 নিউটন আর 5 নিউটন যোগ করে আমি এখানে পেলাম 0। আবার যদি দেখা যাচ্ছে যে 5 নিউটন বল এইদিকে, যেই অভিমুখে 5 নিউটন বল প্রযুক্ত করছে সেই অভিমুখেই 5 নিউটন বল প্রযুক্ত করছে, তাহলে 5 আর 5 মিলে তখন আসলো 10 নিউটন। তার মানে এখানে শুধুমাত্র মান জানলে কিন্তু হচ্ছে না,
আমার এর সঙ্গে দিক বা অভিমুখটাও জানতে হচ্ছে। কোনো একটা বস্তু আছে, কেউ আমরা দড়ি টানাটানি খেলি তো, যে এইভাবে করে কেউ 5 নিউটন বল দ্বারা এদিক টানছে এদিকে টানছে, তাহলে কি হবে, দড়িটা কোথাও যাবে না। কিন্তু দেখা গেল যে দুজনে একদিকে টানছে, তাহলে বস্তুটা ওইদিকে সরে যায়। অর্থাৎ এখানে 5 + 5 10, অর্থাৎ কোনো ক্ষেত্রে 5 + 5 0 আসলো। তো শুধুমাত্র মান জানলে হচ্ছে না, আমার দিক বা অভিমুখ জানতে হচ্ছে। তো এই রাশিটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, তাহলে এই ভেক্টর রাশি নিয়েই আমাদের আজকে আলোচনা। তার মানে এর যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম জানতে হবে, ঠিক আছে। ছোটবেলায় যেমন আমরা জেনে এসেছি 5 + 5, 5 + 5 সবসময় 10ই হয়, তাই না? হ্যাঁ, 9 হতে পারে কখন, যখন ভুল হবে, তার আগে কিন্তু না। ওটাকে স্কেলার যোগ বলা হচ্ছে। তাহলে ভৌত রাশিকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? ভৌত রাশিকে ভাগ করা হচ্ছে 2 ভাগে। কি কি? একটা হচ্ছে স্কেলার, এর কি থাকবে, শুধুমাত্র মান থাকবে, ঠিক আছে, এর কোনো দিক বা অভিমুখের দরকার নেই। আর একটা হচ্ছে আমাদের ভেক্টর, এর কি থাকবে, এর দুটো জিনিস থাকবে। কি কি বলো? মান আর দিক বা অভিমুখ, ঠিক আছে, এই দুটো জিনিস থাকছে। তাহলে আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটা কি নিয়ে, সেটা হচ্ছে এটা। ওকে, দেখো স্কেলারের যোগ তো তোমরা ছোটবেলা থেকেই শিখেছো, যেমন যোগ করে 5 + 5, 10 + 10, এগুলোকে বলা হচ্ছে স্কেলার যোগ। আর আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে ভেক্টর। ওকে, ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ একটা আলাদা নিয়মেই চলে, ওই নিয়মটাই আমাদের আজকে জানতে হবে, যে কিভাবে ভেক্টর রাশি যোগ করা যায়, বিয়োগ করা যায়, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আমি মনে করো একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যে মনে করো যে আমি এ থেকে বিতে গেলাম, ওকে, এই অভিমুখে, আবার বি থেকে গেলাম সিতে, এই অভিমুখে। তাহলে আমার যদি বলি যে আমার সরণ কতটা হয়েছে, ঠিক আছে, দূরত্ব তো আমরা এগুলো দেখেছি। আর দূরত্ব মানে কি, এটা যদি 5 মিটার যায়, এটা যদি মনে করো 10 মিটার যায়, তাহলে আমরা আলটিমেটলি গেছি কতটা, দূরত্ব কতটা আমার। তো দূরত্ব তো খুব স্বাভাবিক, খুব সহজ, 5 মিটার + 10 মিটার = 15 মিটার। ওকে, কিন্তু যখনই আমাদের বলবে যে এর সরণ কত, সরণ, তো আমরা জানি যে সরণ হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। তার মানে এর হচ্ছে প্রাথমিক আর অন্তিম পজিশনের মধ্যে সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে আমাদের কি হবে, প্রাথমিক এবং অন্তিম পজিশনের মধ্যে সরলরৈখিক দূরত্বটাই হবে আমাদের সরণ। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এটা আর এটাকে যোগ করতে হবে, কিন্তু কিভাবে, ভেক্টর উপায়ে, এবং ভেক্টরের নিয়মে যোগ করতে হবে, এবং এর অভিমুখ হবে এটা। ওকে, এর নিয়মগুলো আজকে আমাদেরকে জানতে হবে যে কিভাবে। কিন্তু তার আগে ভেক্টরের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের জেনে নিতে হবে। ওকে, দেখো কোনো জিনিসকে যদি আমি ভেক্টর রূপে লিখতে চাই, মনে করো যে এইটাকে আমি ভেক্টর লিখবো, তাহলে এর মাথাতে এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে তারপরে লিখতে হয়। এর মানেই হচ্ছে কি, এটা একটা ভেক্টর। ওকে, যদি এটা একটা ভেক্টর হয় তাহলে এর কি কি থাকবে, আমি এক্ষুনি বললাম, এর থাকবে মান আর এর থাকবে দিক। তাহলে এই ভেক্টরের যদি আমি মান বুঝাতে চাই, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটার মান বুঝাই এ mod দিক। ওকে, আর দিক বুঝাই শুধুমাত্র তার ইউনিট ভেক্টর। দেখো দিকে তো মান থাকবে না, শুধুমাত্র যেন ওর দিকটা বোঝা যায়। তার মানে এর যদি আমি একক ভেক্টরটা নিয়ে নিই ওর অভিমুখে, তাহলে সেটা শুধুমাত্র ওর দিক বোঝায়। তার মানে ইউনিট ভেক্টর কি হবে, ভেক্টর এ বাই mod এ, মানে ওই ভেক্টরটা থেকে ওর মানটাকে যদি আউট করে দেওয়া যায়, তাহলে কি পড়ে থাকবে, শুধুমাত্র ওর দিকটা। ঠিক আছে, তাহলে ভেক্টর লেখার নিয়ম হচ্ছে কি, ওর মাথাতে একটা তীর চিহ্ন দিতে হবে, আর ওর মান লেখার নিয়ম কি, যে এক মড দিয়ে ঘিরে দিতে হবে, ঠিক আছে, যেন কোথাও যেতে না পারে। এবার নেক্সট আমাদের যেটা করতে হবে, ভেক্টরের কিছু কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। তো প্রথমে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে সমান ভেক্টর। ওকে, প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে সমান ভেক্টর। দেখা যাচ্ছে কি না, দেখা তো যাচ্ছে। আমাদের কি করতে হবে, সমান ভেক্টর। সমান ভেক্টর মানে কি, তুমি যদি বলো যে আমি ওর সঙ্গে সমান, মানে কি হবে, মানে দেখো একটা ভেক্টরে তো দুটোই জিনিস থাকে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তার মানে যদি একটা ভেক্টর আর একটা ভেক্টরের মান আর দিক দুটোই সমান হয়, তাহলে সেই দুটো ভেক্টরকে সমান ভেক্টর বলবো। যেমন এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এর মান যদি 10 হয় আর দিক যদি এই অভিমুখে হয়, আর এরও মান যদি 10 হয় আর দিক যদি এই অভিমুখে হয়, তাহলে এই দুটোকে কি বলা হবে, সমান ভেক্টর। ঠিক আছে, তাহলে কি বলবো,
যে দুটি ভেক্টরের মান ও দিক উভয় সমান তাদেরকে কি বলা হবে? সমান ভেক্টর। কি লিখব? যদি দুটি ভেক্টরের মান ও দিক উভয় সমান হয় তবে তাদের সমান ভেক্টর বলে। বোঝা গেল? আশা করি এটা বোঝা গেল। এবার যদি বলি ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর এ, তার মানে এইভাবে লিখতে হবে এখন বললাম, আর এটা মনে করো ভেক্টর বি, তাহলে কখন এই দুটো ভেক্টর একই হবে? যখন এর এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর তখনই হবে যখন এ ভেক্টরের মান আর দিক আর বি ভেক্টরের মান আর দিক। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক বোঝা যাচ্ছে, নেগেটিভ ভেক্টর, অর্থাৎ কোনো কিছু যেমন এর যদি মান আমরা ছোটবেলা থেকে পড়েছি গ্রাফে, এটাকে যদি এক্স অক্ষ ধরা হয় এই অভিমুখটাকে, তাহলে এটাকে মাইনাস এক্স ধরা হয়, এটাকে যদি প্লাস ওয়াই ধরা হয় তাহলে এটাকে কি ধরা হয়? মাইনাস ওয়াই। ঠিক আছে, তার মানে আমি যদি কোনো একটা ভেক্টর এই দিকে হচ্ছে কি লিখবো? এ লিখি, আর এই ভেক্টরটা এই দিকে যদি আমি বি লিখি, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এর মান তো একই কিন্তু দিক বা অভিমুখ আলাদা, মানে বিপরীত। আলাদা তো না, বিপরীত। তাহলে কি বলবো? এ বি ভেক্টরের হচ্ছে ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে, কি লিখবো? পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী দুটি ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বলে। হয়ে গেল। এটাকে ঋণাত্মক ভেক্টর না বলে এটাকে বিপরীত ভেক্টরও বলা যায়। ঠিক আছে, ঋণাত্মক ভেক্টর তো বলা যায়, তার সাথে সাথে এটাকে বিপরীত ভেক্টরও বলা যায়। তাহলে এ ইকুয়াল টু মাইনাস বি বলা যাবে, এখান থেকে এটা লিখলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমরেখীয় ভেক্টর। সমরেখীয় মানে এমন কিছু ভেক্টর যেটাকে একই রেখায় স্থাপন করা যাবে। যেমন উদাহরণস্বরূপ তোমরা দেখে নিই, যেমন দেখো যে মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, এটা মনে করো সি ভেক্টর। তাহলে একটা জিনিস মনে রাখবে, ভেক্টরের একটা নিয়ম আছে যে তার মান ও অভিমুখ ঠিক রেখে যে কোনো ভেক্টরকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে। তাহলে দেখো এ ভেক্টরটা এখানে আছে, এটাকে নিয়ে গিয়ে এখানে চিপকে দিলাম, তাহলে এখানে চিপকালাম, এটাকে নিয়ে গিয়ে এখানে চিপকালাম। মনে করো আরেকটা ভেক্টর নিলাম এইভাবে, এইভাবে মনে করো আরেকটা ভেক্টর নিলাম, তাহলে এটাকে নিয়ে গিয়ে আমি এখানে চিপকাতে পারি। ঠিক আছে, এটা মনে করো ডি ভেক্টর, তাহলে এটা বি, এটা সি, এটা ডি। তাহলে কি হলো? একই রেখায় স্থাপন করা গেল। সুতরাং এইগুলোকে বলা হচ্ছে এক রেখীয় ভেক্টর। ঠিক আছে, তার মানে যদি কোনো ভেক্টর সমান্তরাল হয় তবে তাদেরকে কি বলবো? এক রেখীয় ভেক্টর। একই সরল রেখায় অবস্থিত ভেক্টরকে সমরেখীয় ভেক্টর বলে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। একই রেখার মধ্যে যখন ভেক্টরগুলো থাকবে তখন তাকে কি বলবো? সমরেখীয় ভেক্টর। এবার দেখো সমতলীয় ভেক্টর কাকে বলবো? সমতলীয়। ঠিক আছে, তার মানে একটা তলের মধ্যে, যেমন এটা যদি আমি একটা তল ধরি, তাহলে এই তলের মধ্যে যতগুলো ভেক্টর থাকবে থাকবে সবগুলো হচ্ছে একতলীয় ভেক্টর। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। তাহলে এগুলো কি হয়ে গেল? সব হয়ে গেল সমতলীয়, মানে একই তলে অবস্থিত সমস্ত ভেক্টরকে সমতলীয় ভেক্টর বলে।
তাহলে একই তলে অবস্থিত ভেক্টরকে কি বলে? সমতলীয় ভেক্টর। ওকে, বুঝে গেল? এবার আমাদের দেখতে হবে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বারবার পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে একক ভেক্টর। ওকে, একক ভেক্টর এর সংজ্ঞাটা সব থেকে সোজা। যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। ঠিক আছে, কিন্তু এর বিষয়টা বুঝতে হবে। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। আচ্ছা দেখো, কোনো ভেক্টরকে লেখার নিয়ম কি? মনে করো এ একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটার মান আমি একটু আগেই বলেছি এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে ওর দিক বা অভিমুখ। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একক ভেক্টর। তাহলে আমি একক ভেক্টর ইকুয়াল টু কি নিব? ভেক্টর এ বাই মড এ। ব্যাস, এটা একক ভেক্টরের হচ্ছে আমাদের গাণিতিক রূপ। ঠিক আছে, ভেক্টর এ বাই মড এ। ক্লিয়ার হলো? তাহলে যে ভেক্টরের মান 1 তাকে কি বলে? একক ভেক্টর। আর একক ভেক্টর লেখার নিয়ম হচ্ছে এটা। ব্যাস, এবার দেখো আমাদের শূন্য ভেক্টর কি জিনিস। আমরা জানি যে সরণ হচ্ছে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে শূন্য ভেক্টর। নেক্সট কি? শূন্য ভেক্টর। বুঝে যাচ্ছে? যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। এবার এটা কেন শূন্য ভেক্টর কেন নিব আমরা? দেখো, আমি যদি বলি স্কেলার শূন্য, তার মানে কি? আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতে বসে আছি। যেমন আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, করে এই অভিমুখে গেলাম, তারপর এই অভিমুখে গেলাম, তারপর আবারও ফিরে চলে আসলাম। তাহলে আমি আলটিমেটলি আমার প্রাথমিক এবং অন্তিম পজিশন একই। এই জন্য কি হলো, আমার সরণ শূন্য। সরণ কাকে বলে? কোনো গতিশীল বস্তু প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে সরণ। তার মানে প্রাথমিক অবস্থানে এটা, আবার আমি ঘুরে টুরে আবার ওই অবস্থানে যখন ফিরে চলে আসলাম, তার মানে ওই অবস্থান থেকে ওই অবস্থানের দূরত্ব, সরলরৈখিক দূরত্ব কি হবে? সেটা হয়ে গেল শূন্য। ওই জন্য বোঝা যাচ্ছে যখন আমি ভেক্টর বলবো যে শূন্য ভেক্টর, এর অর্থ হলো লোকটা অ্যাকচুয়ালি চলেছে কিছুটা দূরত্ব গিয়ে, তারপরে ও নিজের জায়গায় ফিরে এসছে। এই জন্য ওকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। ঠিক আছে, তো এর তাৎপর্য এটাই যে যখনই আমি শূন্য ভেক্টর বলবো, এর অর্থ হলো বস্তুটা কিছু না কিছু দূরত্ব গেছে, ওর প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হয়েছে, অথবা তার কিছু না কিছু দূরত্ব ও অতিক্রমণ করেছে, তারপরে শূন্য হয়েছে। ঠিক আছে, তাহলে ডেফিনেশন বলতে গেলে তো খুবই সোজা। যে ভেক্টরের মান শূন্য, কিন্তু এর তাৎপর্য হচ্ছে কি, ও অ্যাকচুয়ালি ওই লোকটা, যদি আমি স্কেলার বলি তাহলে ও কিন্তু ওর জায়গা থেকে সরেনি, কিন্তু যখনই আমি বললাম ভেক্টর শূন্য, তখনই ও কিছু না কিছু দূরত্ব অতিক্রমণ করেছে, তারপরে ও শূন্য হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সমস্ত কিছু বুঝে নিলাম, অনেক কিছু বুঝে নিলাম। এবার আমাদেরকে দেখতে হবে যে আমরা যখন দুটো ভেক্টরকে যোগ করব, এই যোগ করার নিয়ম কি। দেখো ভেক্টর যোগের দুটো নিয়ম আছে, একটা হচ্ছে ত্রিভুজের নিয়ম আর একটা হচ্ছে সামান্তরিকের নিয়ম। তো কি ত্রিভুজের নিয়ম, কি সামান্তরিকের নিয়ম, এভাবে বলে দিলে তো হবে না, আমাদেরকে বুঝতে হবে বিষয়টা কিভাবে আসলো ওটা। তো দেখো, মনে করো তুমি কোথাও যাচ্ছ, টিউশনে যাওয়ার নাম করে বেরিয়েছো, তাহলে এ পজিশন থেকে তোমার স্যারের বাড়ি বিতে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার স্যারের বাড়ি না, তোমার স্যারের বাড়ি হচ্ছে সিতে। তুমি মনে করো টিউশন যাওয়ার জন্য বেরিয়েছো এ থেকে বি, বি তোমার হচ্ছে কোনো বন্ধু বা বান্ধবী এখানে থাকে। ঠিক আছে, ওকেও তো নিয়ে যেতে হবে। এবার তারপরে তুমি গেলা তোমার স্যারের বাড়িতে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি তোমার তাহলে সরণ কতটা হয়েছে? তোমার সরণ হয়েছে প্রাথমিক এবং অন্তিম পজিশনের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তোমার সরণ এটা আর অভিমুখ এটা, যদি বলা যায় তাহলে। তো এবার বলো তো, ধরো যে এটা 3 মিটার গেছো আর এটা মনে করো 4 মিটার গেছো, তাহলে প্রাথমিক আর অন্তিম পজিশনের মধ্যে এটা তো হচ্ছে সরলরৈখিক দূরত্ব, তাহলে এটা কি হবে? বোঝা যাচ্ছে এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, যেটা আমরা পড়ি, বা পাইথাগোরাস যেটাকে বলা হয়। যাই হোক, তাহলে এটা কিভাবে হয়? এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে কি হয়? এটা 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল ওর সরণ।
কি হবে তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 9 আর 16, 9 আর 16 মিলে 25 সমান সমান 5। তার মানে ওর সরণ হয়ে গেল 5 মিটার। দেখো 3 মিটার প্লাস 4 মিটার ইকুয়াল টু হয়ে গেল 5 মিটার। কখন সম্ভব? যখন এটা ভেক্টর তখনই সম্ভব, ঠিক আছে। ছোটবেলায় যদি এরকম হতো 3 আর 4 মিলে 5 লিখতাম তাহলে খেতাম মার, কিন্তু এটা সম্ভব। কখন সম্ভব? ভেক্টরের ক্ষেত্রে সম্ভব। কিন্তু যখন বলবে এটা হয়ে গেল সরণ, হ্যাঁ, কিন্তু যখন বলবে দূরত্ব কত, তো দূরত্ব আমাদের ছোটবেলায় যেমন দূরত্ব যেহেতু স্কেলার আছে সুতরাং এর যোগটাও স্কেলার হবে। যেমন 3 মিটার প্লাস 4 মিটার ইকুয়াল টু 4 5 6 7 মানে হচ্ছে 7 মিটার, যেমন আমরা পড়েছি। তাহলে কথা হলো যে সবসময় তো লোকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলবে না, সবসময় যে 90 ডিগ্রি কোণে চলবে তা তো না, ও যে কোনো কোণে চলতে পারে। তখন আমাদের এর জন্য দরকার একটা ইন জেনারেল ফর্মুলা। তো এই ইন জেনারেল ফর্মুলাটার জন্য আমাদের ত্রিভুজের সূত্রটা এসছে। তো ত্রিভুজের সূত্রটা আমি একবার বলে দিই, তারপরে হচ্ছে প্রমাণটাও করবো। কি বলছে? ভেক্টর যোগে ত্রিভুজের সূত্র। ভেক্টর যোগে বলছে দুটি সন্নিহিত বাহু, পরপর বাহু দুটোকে কি বলে? সন্নিহিত বাহু। দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিককে নির্দেশ করে, ঠিক আছে, তবে বিপরীত ক্রমে গৃহীত, দেখো এটা আর এটা হচ্ছে সমক্রম, তাহলে এটা হয়ে গেল বিপরীত ক্রম, মানে এটা সমক্রম হতো বাট আমাকে বলেছে বিপরীত ক্রম। বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। খুব স্বাভাবিক। দেখো কোনো একটা লোক এ থেকে বি পজিশন থেকে সি পজিশনে গেল, তাহলে ওর প্রাথমিক পয়েন্ট এটা, অন্তিম পয়েন্ট এটা, তাহলে এর মধ্যে সরলরৈখিক দূরত্বটাই সরণ, তাহলে হলো। তো দেখা যাচ্ছে এটা একটা ত্রিভুজের 3টা বাহুযুক্ত একটা ত্রিভুজকে ডেনোট করছে। আর এটার লব্ধির মানটা কি হচ্ছে? দেখো যে একটি ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। ক্লিয়ার হলো? তো এবার আমাদের এই ত্রিভুজের সূত্রটা তো হয়ে গেল, এবার এর প্রমাণে আমাদেরকে কি আসবে, ঠিক আছে। তো আমি এটাকে রেখে দিলাম এইভাবে করে রেখে, তাহলে এটাকে তো কোনোভাবেই করা যাবে না। মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? আমরা পেলাম সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এভাবে লিখতে পারি, কিন্তু এর মানটা কি হবে? তো এটাকে করার জন্য কি করলাম? এটাকে জোর করে বাড়িয়ে নিলাম। এটা কিন্তু আমি হাঁটিনি, আমি কিন্তু এই বরাবর আর এই বরাবর হেঁটেছি। এটাকে জোর করে বাড়িয়ে নিলাম, এটাকে 90 ডিগ্রি করে নিলাম। কেন করে নিলাম? কারণ আমি এই ত্রিভুজটাকে চিনি, আমাদের চেনা জানা ত্রিভুজ এটা। দেখো এটা কি ত্রিভুজ হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের বা পাইথাগোরাসের সূত্রটাকে লাগাতে পারবো। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি, আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম আলফা, ওকে, এটা বি ভেক্টর লিখে দিলাম। তাহলে আমি কি লিখতে পারি? দেখো এটাকে ই নাম দিয়ে দিলাম মনে করো। তাহলে আমি কি লিখতে পারি? এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল লম্ব, আর এটা হয়ে গেল অতিভুজ, ওকে। তাহলে আমি লিখতে পারি AC তার স্কোয়ার ইকুয়াল টু AE তার স্কোয়ার প্লাস CE তার স্কোয়ার। কি করে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা লিখলাম। এবার দেখো AE টা কি? এইটুকু যোগ করে আর এইটুকু প্লাস এইটুকু করা যাবে। দেখো AE ইকুয়াল টু এইটুকু প্লাস এইটুকু, তার মানে আমি লিখতে পারি AB প্লাস BE তার স্কোয়ার প্লাস CE তার স্কোয়ার, এটা তো ছিলই। তারপরে এটাকে যদি A প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙি, A প্লাস বি তার হোল স্কোয়ার কি হয়? A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, ওটাই লিখবো এখন। তাহলে হবে AB তার স্কোয়ার প্লাস 2AB BE প্লাস BE তার স্কোয়ার প্লাস CE তার স্কোয়ার। বলো কোনো সমস্যা নেই? এবার নেক্সট দেখো, আমি AB মানে কি জানি? দেখো AB মানে A ভেক্টর, ঠিক আছে। তার মানে আমি এখানে A ভেক্টর লিখতে পারি। এবার দেখো এইটুকু কি? এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তো, দেখো BE তার স্কোয়ার প্লাস CE তার স্কোয়ার, মানে
এটাও তো 90 ডিগ্রি তুমি যদি দেখো। তাহলে এই ত্রিভুজটার এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাহলে কি হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে আমি কি এটা করতে পারবো? আচ্ছা এই জায়গাতে আমি লিখে দিলাম এ স্কোয়ার নেওয়া আছে প্লাস 2ab বি প্লাস, তাহলে এটার জায়গায় কি লিখতে পারবো বিসি তার স্কোয়ার লিখতে পারলাম। এবার দেখো এ স্কোয়ার প্লাস বিসি ইজ ইকুয়াল টু কি বি ভেক্টর লিখেছি, বিসি ইজ ইকুয়াল টু বি ভেক্টর, তার মানে আমি লিখতে পারি বি এ স্কোয়ার প্লাস 2ab বি। মুশকিলটা হলো এবি তো আমার জানা কিন্তু বিইটা আমার জানা নেই, কি করি? ওকে দেখো কি করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বিই ডিভাইডেড বাই বিই বিসি ইন্টু বিসি। কি করলাম বিসি দিয়ে ভাগ করে দিলাম, বিসি দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো তো এইটা আমার কি আসলো, আমি যদি দেখি কস আলফা ইকুয়াল টু কি হয়, হয় ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি দেখি তাহলে ভূমি এখানে কি হবে বিই, তাহলে বি আর অতিভুজ এখানে কি হবে বিসি, ঠিক আছে? তাহলে বিই বাই বিসি জায়গায় আমি কস আলফা লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো, কেন পারবো না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর মান কি এ আর বিসি এর মান কি বি আর কস আলফা, আর এ সি এর জায়গায় আমি সি বসাতেই পারবো, তার স্কোয়ার, তাহলে সি ইজ ইকুয়াল টু কি পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এই হচ্ছে আমাদের ফর্মুলা। দুটো যদি ভেক্টর এমন থাকে যে দুটো ভেক্টর হচ্ছে 90 ডিগ্রি কোণে আনত না, কিছু অন্য ডিগ্রি কোণে আনত, তাহলে সেই কোণটার মান আমাদেরকে এখানে বসাতে হবে। এটা হচ্ছে আলফাটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, ওকে? এই আলফাটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। এবার দেখো আমরা যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেয়েছিলাম শুধুমাত্র এইটুকু ছিল, আসছে কিনা একটু দেখি। এবার আমি কেস 1 দেখছি, যখন আলফাটাকে যখন আমি 90 ডিগ্রি করে দিলাম তাহলে এখানে চলে যাবে, মানে এ আর বি এর মধ্যে এইটা অ্যাঙ্গেল 90, তার মানে আমার কি হয়ে গেল, এটা আগের ফর্মুলাটা চলে আসলো, তার মানে আলফা ইজ ইকুয়াল টু 90 নিয়ে নিলাম। তাহলে এখানে যদি মান বসাই সি ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90, আর আমরা জানি cos 90 জিরো হয়ে যায়, তার মানে এটা জিরো, তার মানে কি হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝে গেল? এবার দেখা গেল যে আমি দুটোর মধ্যে অ্যাঙ্গেল জিরো নিয়ে নিলাম। দেখো এই যে এটা একটা ভেক্টর আর এইটা ভেক্টর, এটা হচ্ছে ওর মধ্যে অ্যাঙ্গেল, এবার এইটা কমলো অ্যাঙ্গেল আরও কমলো, এইভাবে যদি থাকে তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কি জিরো, তো ওটাই আমি দেখছি। কেস 2 আলফা যখন জিরো তখন একই অভিমুখে দুটো ভেক্টর হয়ে গেল, তার মানে ডাইরেক্ট যোগ হওয়া উচিত, হচ্ছে কিনা দেখি, দেখা যাবে না, দেখো কেস 2 এর ক্ষেত্রে আমি কি করলাম আলফাটা নিয়ে নিলাম জিরো, মানে দুটো ভেক্টর একই অভিমুখে হয়ে গেল, তাহলে ডাইরেক্ট যোগ হওয়া উচিত। এবার এই ফর্মুলাতে আমি মান বসাচ্ছি, সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0, আর cos 0 এর মান 1, তাহলে কি হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা কার ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার আর তার রুট আছে, রুট আর স্কোয়ার উঠে গেল, তো ডাইরেক্ট যোগ হয়ে গেল। বুঝাতে পারছি যে এটা ওই জন্যই ডাইরেক্ট যোগ হলো, যখন একই অভিমুখে হয় তখন আমরা ডাইরেক্ট যোগ করে দিই। এবার যদি এদের মধ্যে অ্যাঙ্গেল একটা এইভাবে আছে একটা এইভাবে, মানে এদের মধ্যে অ্যাঙ্গেল 180, যখন 180 হবে এখানে তাহলে আমি কি বসাবো 180, আর এটার মান কি হবে মাইনাস, তার মানে এটা মাইনাস, তার মানে এটা হয়ে গেল মাইনাস। তো দুটো ভেক্টর যখন বিপরীত অভিমুখে হবে তখন এরা কি হবে মাইনাস, ঠিক আছে? আর যদি দুটো ভেক্টর সমান হয়ে যায়, এটা 5 নিউটন এটা 5 নিউটন, তার মানে তখন জিরো আসছিল প্রথম উদাহরণটা যেটা দিয়েছিলাম। আর যদি দেখা গেল কেউ একটু বেশি টানছে, কেউ 6 নিউটন বলতে টানছে, কেউ 5, তাহলে 6 নিউটনের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? আজকে তোমাদের এই অবধি থাকলো, এর পরের দিন আমি অভিমুখ বুঝাবো এবং আরও কিছু সামন্তরিকের ল এবং আরও কিছু কনসেপ্ট নিয়ে আসবো পার্ট 2-তে। তাহলে আজকের মতো